আসসালামু আলাইকুম। পাভেলোডিকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পুকুর খননে মাটির কাজ। সো আপনি যখন একজন ইঞ্জিনিয়ার হবেন, সো ক্লায়েন্টসরা আপনার কাছে আসবে, তখন তাদেরকে কিন্তু একটা এস্টিমেট দিতে হবে, হিসাব দিতে হবে। সাপোজ কেউ আসলো যে পুকুর খননে, এখানে একটা সে পুকুর খনন করবে, তার এখানে কতটুকু মাটি কাটা প্রয়োজন। এখন আপনি যদি এই বিষয়টা না জানেন বা তাকে যদি না বুঝিয়ে বলতে পারেন, তাহলে আপনি কেন ইঞ্জিনিয়ার হচ্ছেন? সো আজকের এই ক্লাসের মাধ্যমে আশা করি পুকুর খননে যে মাটি কাটার হিসাবটা কিভাবে বের করতে হয় এটার এ টু জেড আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি যে পুকুর খননে মাটি কাটার যে হিসাবটা আছে এটা তিনটা সূত্রের মাধ্যমে করা যায়, এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখব যে কোনটা সবচেয়ে একুরেট রেজাল্ট আমাদেরকে দেয়, এবং আমরা আমাদের প্রফেশনাল লাইফে যখন যাব তখন এই ক্যালকুলেশনগুলো কোন সূত্রে সাহায্য করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা সবাই আজকের আলোচনাটি বা আজকের ক্লাসটি শুরু করি। তো প্রথমে বলে রাখছিলাম যে আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়টাই ছিল যে পুকুর খননে মাটির কাজ, বা আমাদের কতটুকু মাটি কাটতে হবে। ওকে, সো আপনাকে যদি আমি বলি যে একটা পুকুর, নর্মালি যদি একটা সমতল ভূমির মধ্যে আমরা একটা পুকুর খনন করতে চাই, সেই পুকুরটা আসলে দেখতে কেমন হয়? আপনি যদি নর্মালি এটা মনে করেন যে আপনি এই অংশটা জুড়ে মাটি কাটবেন। ওকে, তাহলে আপনি যদি একদম উপর থেকে দেখেন, তাহলে সেটাকে আসলে দেখতে কেমন দেখা যাবে সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এরকম আপনি যদি একদম উপর থেকে দেখেন, টপ ভিউ যেটাকে বলি, উপর থেকে যদি একটা পুকুরকে দেখেন, মনে করেন সাপোজ এটা কিন্তু আমাদের বাহিরের অংশটা ছিল, অর্থাৎ এটা ছিল তার দৈর্ঘ্য এবং এটা ছিল তার প্রস্থ। যে ভূমিটা আমরা যে ভূমির অংশে মাটিটা কাটবো সেটার দৈর্ঘ্য ছিল এটা, প্রস্থ ছিল এটা। বাট আপনি যখন মাটিটা কাটবেন, মাটি কাটার পরে একদম নিচের যে অংশটা থাকবে সেটার দৈর্ঘ্য আর এই উপরের অংশের দৈর্ঘ্য কিন্তু মিল থাকবে না, সেটা একটু ছোট হয়ে যাবে। সেম ভাবে প্রস্থের ক্ষেত্রেও একই কাহিনী ঘটবে। তার মানে আমরা যখন পুকুরে মাটি কাটি তখন আমি যদি একদম টপ ভিউ উপর থেকে যদি দেখি, তাহলে প্রত্যেকটাকে দেখেন তো এক একটা ট্রাফিজিয়ামের মতো দেখা যায় না? আপনি যদি এই তলটা বা এই ক্ষেত্রটা চিন্তা করেন, তাহলে এটা একটা ট্রাফিজিয়ামও দেখা যাচ্ছে। সেম ভাবে এটাকেও একটা ট্রাফিজিয়ামের মতো দেখা যাচ্ছে, এটাও একটা ট্রাফিজিয়াম, এটাও একটা ট্রাফিজিয়াম। আমরা যদি তার লম্বচ্ছেদ করি কিংবা প্রস্থচ্ছেদ করি, তাহলে প্রত্যেকটা তলিকে কেমন পাওয়া যাবে স্যার? এক একটা ট্রাফিজিয়ামের মতো। তাহলে আমরা বুঝতে পারলাম আমি যদি মাটি কাটার যে হিসাবটা এটা যদি করতে যাই, সেক্ষেত্রে আমাকে এটা একটা ট্রাফিজিয়ামের মতো করে চিন্তা করে তারপরে ক্যালকুলেশনটা করতে হবে। এই জন্য আমাদের কয়েকটা মেথড আছে, আমরা তিনটা মেথডের উপর ভিত্তি করে এই মাটি কাটার পরিমাণটা ক্যালকুলেশন করতে পারি। তো প্রথমত আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি তিনটা সূত্রের সাহায্যে। তো চলুন আমরা একটু সূত্রগুলো যদি জেনে আসি। তো প্রথম সূত্রটা হচ্ছে স্যার, প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের মধ্য প্রস্থচ্ছেদ সূত্র। আমি সূত্র প্রত্যেকটা ভেঙে বুঝাই দিব, ঠিক আছে? গড় প্রস্থচ্ছেদ সূত্র এবং আরেকটা হচ্ছে প্রিজময়েডাল এর সূত্র। এখানে তিনটা সূত্রের মধ্যে আমি আপনাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে কোনটা আমাদের সবচেয়ে একুরেট রেজাল্ট দেয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই তিনটা সূত্রের মধ্যে আপনি যদি এই যে প্রিজময়েডাল যে সূত্রটা আছে এই সূত্রের সাহায্যে পুকুরের মাটি কাটার পরিমাণের ক্যালকুলেশনটা করেন, সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি অ্যাকুরেট একটা রেজাল্ট পাবেন। এবং আমরা যখন এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করব তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটাকে আমি কেন অ্যাকুরেটটা বলেছি। ওকে, সো চলুন আমরা প্রথম যে সূত্রটা আছে মধ্য প্রস্থচ্ছেদ সূত্র, বা তিনটা সূত্র নেই একটু আমরা আলোচনা করি যে সূত্রগুলো আসলে কিভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি প্রথম সূত্রটার দিকে একটু তাকান, প্রথম সূত্রটা কি আসছে এখানে, বা প্রথম সূত্রে মাটির যে কাটার পরিমাণটা ক্যালকুলেশন আয়তন, এটা আমরা সূত্র দেখতে পাচ্ছি, এই সূত্রটা আমাদের বইয়েও লেখা আছে। এখন তাহলে আমি কেন ক্লাস দিচ্ছি, বা এটা সূত্র তো আমরা বই থেকে মুখস্থ করতে পারি। তা আমার এই ক্লাসে আপনার সূত্র মুখস্থ করা লাগবে না, আপনি নিজে নিজে এই সূত্রটা জেনারেট করতে পারবেন, নিজে নিজে এই সূত্রটা তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে স্যার, আমি যে এই পুকুরের যে মাটি কাটার পরিমাণটা বের করব, কোন এককে বের করব?
মাটি কাটার পরিমাণটা কোন এককে বের করা হয়? মাটি কাটার পরিমাণটুকু বের করা হয় হচ্ছে স্যার, যদি আপনি ফুটে হিসাব করেন তাহলে ঘনফুট, যদি আপনি মিটারে হিসাব করতে চান সেই ক্ষেত্রে ঘন মিটার। তার মানে আমি বোঝাতে চাচ্ছি আমরা পুকুরে যে মাটিটুকু কাটবো সেই মাটিটার আয়তন বের করতে হবে। কি বের করতে হবে স্যার? অবভিয়াসলি আয়তন বের করতে হবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে প্রথম যে সূত্রটা ছিল আমাদের মধ্য প্রস্থচ্ছেদ সূত্র, মধ্য প্রস্থচ্ছেদ সূত্র প্রয়োগ করে মাটি কাটার হিসাব। তাহলে এই সূত্রটার মধ্যে মেইন বিষয়টাই হচ্ছে মাটি কাটার পরিমাণ বা মাটি কাটার আয়তন বি, আমরা আয়তনকে বি দ্বারা প্রকাশ করি। বি সমান সমান এ এম ইনটু গভীরতা বা উচ্চতা, আপনি যাই বলেন, আমি এখানে এইচ লিখে দিলাম। কেননা আমি একটা কথা বলি, আমরা আয়তন সমান কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো মিলে কি হইলো? ক্ষেত্রফল। তাহলে এই যে স্যার আমাদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে আপনি পুকুরটা কতটুকু গভীরতায় বা কতটুকু গভীর করবেন সেই গভীরতাটাই হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। তো এই ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনটা করব, তো ওই মাটিটা তো সমতল নাও থাকতে পারে, বাট আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই সেটাকে একটা সমতল ভূমি চিন্তা করব, এবং এটাও চিন্তা করব যাতে ওই সমতল ভূমি থেকে আমাদের নিচের যে ল্যান্ডটা আছে, অর্থাৎ এই যেই পর্যন্ত, এটার যাতে টোটাল আমাদের যে উচ্চতাটা আছে স্যার, এটা যাতে সব জায়গাতেই সমান থাকে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। ওকে, আচ্ছা চলেন এখন এই সূত্রটা আমরা একটু আলোচনা করি। দেখেন, এটা মনে করি স্যার আমরা পুকুরের উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এটা হচ্ছে আমাদের পুকুরের উপরের অংশের প্রস্থ। এখন আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি, এই উপরের দৈর্ঘ্যটা আর এই নিচের দৈর্ঘ্যটা কি সেম? না স্যার, দেখেন এই দিক দিয়ে একটা নির্দিষ্ট অংশ আপনি বাদ দিচ্ছেন, এই দিকে এই অংশটা, মানে যদি আমি এখান থেকে লম্বটা নিই তাহলে এই অংশটা কিন্তু আপনি বাদ দিচ্ছেন। এখন আমার কোশ্চেন হচ্ছে স্যার, এই অংশের দৈর্ঘ্যটা কত কিংবা এই অংশের দৈর্ঘ্যটা কত? সিমিলারলি আপনি দেখেন, শুধুমাত্র যে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যে নিচের অংশের দৈর্ঘ্যটা বের করতে যাচ্ছি, এই সময় শুধুমাত্র এই অংশটা বাদ দিচ্ছি না, আপনি যদি এই প্রস্থের ক্ষেত্রে চিন্তা করেন, এই তলটার ক্ষেত্রে চিন্তা করেন, তাহলেও দেখেন সিমিলার ভাবে এখান দিয়ে এই অংশটা বাদ গেছে, এখান দিয়ে এই অংশটাও বাদ গেছে। তাহলে এই অংশের দৈর্ঘ্যটা আমি কেমনে বের করবো? এটা আগে আমাকে বের করতে হবে, তা না হলে তো স্যার আমি নিচের অংশের দৈর্ঘ্যটা বের করতে পারতেছি না। দেখেন, আপনি যখন পুকুরটা খনন করেন, পুকুরটা অবশ্যই কি থাকে? একটা স্লোপ থাকে, একটা ডাল থাকে, ঠিক আছে? আমি যদি একটু পার্শ্ব ভিউ থেকে দেখাই, মনে করেন এটা হচ্ছে পুকুরের পার, তারপরে পুকুর পার থেকে আমরা কিন্তু ডালটাকে এইভাবে, মানে একটা ডালে খনন করি, তাই তো? আর এটা হচ্ছে আমাদের নিচের তল, ওকে? আর এটা হচ্ছে আমাদের আরেকটা পার, এটা মনে করি পার, আর এরকম কিন্তু পুকুরটা কি থাকে? ডালও থাকে। সো এটা হচ্ছে কি তার ডাল, ওকে? আচ্ছা, এই যে যে ডালটা স্যার এখানে আছে, এই ডালটা অবশ্যই একটা অনুপাতে থাকে, যে অনুপাতটাকে আমরা S:1 এই অনুপাতে স্যার কি করি? প্রকাশ করি। এবং আপনি যদি এই বিন্দুটা থেকে এখানে একটা লম্ব টানেন, তাহলে এটা হবে কি স্যার? তার গভীরতা বা ডেপথ, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি। এবং এই যে অংশটা, এবং এই যে অংশটা আছে স্যার, এই যে এই অংশটা হচ্ছে S:D। কথা বুঝাইতে পারলাম? তাহলে আপনি যে অংশটা বাদ দিচ্ছেন, এই যে এই অংশটাই কিন্তু হচ্ছে আমাদের S:D, আর এটাই হচ্ছে স্যার ডাল, এই যে যেটাকে আমরা S:1 এই অনুপাতে প্রকাশ করছি। আপনাদের ম্যাথের মধ্যে যে দাগটা দেওয়া থাকবে চিত্রের মধ্যে, অবশ্যই সেখানে এই অনুপাতটা দেওয়া থাকবে, ঠিক আছে? যদি প্রশ্নে বলা হয় যে কোনো একটা পুকুর খনন করবেন, সেই পুকুরের ডাল হবে 3:1, যদি এরকম বলে, তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন সেখানে এই যে প্রথম যে 3টা, সেই 3টা হচ্ছে S এর ভ্যালু, আর এখানে যে উচ্চতাটা দেওয়া থাকবে, সেই উচ্চতাটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু। তারপর আমি যদি S:D গুণ করে ফেলি, তাহলেই তো স্যার আমি যে মানটা পেয়ে যাই, আমি কতটুকু নিচের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে, নিচের অংশের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে আমি কতটুকু বাদ দিচ্ছি, সেই অংশটা কিন্তু আমি এই যে S:D এইভাবে বের করতে পারি, ঠিক আছে? তাহলে এই দিকেও দেখেন সিমিলার ভাবে, এটা যদি আমাদের ডাল হয়, ডালকে অবশ্যই একটা অনুপাত দেওয়া থাকবে, সেটা হচ্ছে S:1, এবং এইটুক হচ্ছে স্যার আমি যদি এখানে অঙ্কন করে দেখাই, এই যে স্যার ডালটা,
এটা হচ্ছে এস অনুপাত 1, আর এটা তো আমাদের ডি, এবং এইটুকু হচ্ছে স্যার আমাদেরকে সিমিলারলি একই, অর্থাৎ এস ইস টু এস ইন্টু ডি। ঠিক আছে, তাহলে দেখেন এই উপরের একদম এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার কি যে এল, তেমন এটা হচ্ছে উপরের অংশের দৈর্ঘ্য। এখন যদি আপনাকে বলি নিচের অংশের দৈর্ঘ্যটা কত, নিচের অংশের দৈর্ঘ্য, তাহলে স্যার কিভাবে আমরা বের করব? দেখেন আমার টোটাল দৈর্ঘ্যটা কত ছিল, এল। এল কতটুকু ছিল স্যার? একদম এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই যে আমি এল লিখলাম, মানে সম্পূর্ণটাই লিখলাম। এখন নিচের অংশের দৈর্ঘ্যটা যদি আমি চিন্তা করি এইটুকু, এইটুকু না স্যার বলেন তো? এখন এইটুকু হচ্ছে কিন্তু আমার নিচের অংশের দৈর্ঘ্য। তাহলে আমি এই সমান্তরাল করে যদি এখানে একটা রেখা অঙ্কন করি, এখানে যদি রেখা অঙ্কন করি, তার মানে এই অংশটা আর এই অংশটা কিন্তু ইকুয়াল। এই অংশ এবং এই অংশটা কি স্যার একদম সমান। এই যে এই অংশটা এবং এই অংশটা একদম ইকুয়াল। তাহলে এখানে আমার কি এল থেকে এইটুকু বাদ দিতে হচ্ছে না, এবং সিমিলার ভাবে এখান থেকেও দেখেন এইটুকু আমাদের কি করতে হচ্ছে, বাদ দিতে হচ্ছে। তাহলে এই একটা এসডি আর এই একটা এসডি, কয়টা এসডি আপনি বাদ দিচ্ছেন? দুইটা। তাহলে এল মাইনাস 2SD, এটা হচ্ছে স্যার আপনার নিচের অংশের দৈর্ঘ্য। তাহলে উপরের অংশের দৈর্ঘ্য যদি এল হয়, সেক্ষেত্রে আমাদের ডাল দেওয়া থাকলে আমরা অনায়াসেই নিচের অংশের দৈর্ঘ্যটাও বের করতে পারবো। সিমিলার একই প্রসেসটা হচ্ছে আমরা যদি এই প্রস্থ, যে প্রস্থটা আছে, এই উপরের অংশের প্রস্থ এবং এই নিচের অংশের যে প্রস্থটা আছে, এটা বের করার জন্য। ঠিক আছে, এটা যদি আপনার উপরের অংশের প্রস্থ হয়, তাহলে এই নিচের অংশের প্রস্থটা কত হবে? এই ক্ষেত্রে যদি আপনার ডালটা দেওয়া থাকে s:1 এবং গভীরতাটা যদি s:1 যদি দেওয়া থাকে এবং গভীরতাটা যদি আপনার ডি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এই যে নিচের অংশের যে প্রস্থটা, সেটা আপনি একই সূত্রের সাহায্যে, অর্থাৎ বি মাইনাস, দুই সাইডে যেহেতু আমাদের এসডি বাদ যাবে, এটাও তো এসডি এটাও তো এসডি, তাহলে দুই সাইডে যেহেতু আমাদের এস এবং এসডি বাদ যাচ্ছে, তার মানে বি মাইনাস 2SD, এটা হচ্ছে নিচের অংশের, মানে এই অংশটার দৈর্ঘ্য। কথা বুঝাইতে পারলাম? আশা করি বুঝাইতে পারছি। এখন এই যে মধ্য প্রস্থচ্ছেদ সূত্র, এখন এটার মধ্যে আসি। আপনি মধ্য প্রস্থচ্ছেদ সূত্রের মধ্যে কি দেখেছিলেন বলেন তো? আয়তন, মাটি কাটার পরিমাণ বা মাটির আয়তন বি সমান সমান, বি সমান সমান এরকম পাইছিলেন না? এ এম ইনটু এইচ বা ডি, যাই বলেন কোনো সমস্যা নাই। এইচ মানে উচ্চতা, ডি মানে গভীরতা, একই বিষয়। আচ্ছা, এই এম মানে হচ্ছে ক্ষেত্রফলের গড়, মানে গড় ক্ষেত্রফলটা। তাহলে গড় ক্ষেত্রফল কেমনে বের করে? তাহলে গড় ক্ষেত্রফল মানে কি এটা না স্যার, যে গড় দৈর্ঘ্য ইনটু গড় প্রস্থ। আমি যদি বলি আর কি, এই এম মানে হচ্ছে কি গড় ক্ষেত্রফল। তাহলে গড় ক্ষেত্রফল আপনি কেমনে বের করবেন? গড় দৈর্ঘ্য ইনটু গড় প্রস্থ। আমি যদি এই দুইটা গুণ করি স্যার, তাহলে তো আমি এই যে গড় ক্ষেত্রফলটা পেয়ে যাই। তারপরে কি আছে? এইচ আছে স্যার, এই যে আমি এইচ লিখলাম। এখন গড় দৈর্ঘ্য স্যার আপনি কেমনে বের করবেন? আপনার এই যে উপরের দৈর্ঘ্য এবং এই যে নিচের যে দৈর্ঘ্যটা পাইছেন, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আপনি গড় দৈর্ঘ্য পেয়ে যাবেন। সিমিলার ভাবে প্রস্থের ক্ষেত্রে একই বিষয়, উপরের যে প্রস্থ এবং নিচের যে প্রস্থ থাকবে, দুইটা যোগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন, তাহলে এখানে গড় প্রস্থটা চলে আসবে। সো এখানে এখন আমরা গড় দৈর্ঘ্যটা বের করি। গড় দৈর্ঘ্য এল এম সমান সমান উপরের দৈর্ঘ্যটা কিন্তু এল ছিল, আর নিচের দৈর্ঘ্যটা কত? এল মাইনাস 2SD ডিভাইডেড বাই 2। আচ্ছা স্যার, এল কয়টা হয়েছে উপরে? দুইটা, তার মানে 12 মাইনাস 2SD। এখন স্যার আমরা যদি একটা কাজ করি, এখান থেকে 2 কমন নেই উপর থেকে, তাহলে এখানে থাকবে এল মাইনাস এসডি বাই 2। 2 2 আপনি কেটে দিলেন, তাহলে কত হইল? এল মাইনাস এসডি হইল না? এটা হচ্ছে আপনার গড় দৈর্ঘ্য। একইভাবে আপনি গড় প্রস্থটাও বের করতে পারেন। তাহলে দেখেন গড় প্রস্থ কি হবে আমাদের, এটাকে আমরা বিএম বললাম। হ্যাঁ, তাহলে উপরের প্রস্থটা ছিল বি, আর নিচের প্রস্থটা কত ছিল? বি মাইনাস 2SD বাই 2। তাহলে সিমিলার একই বিষয়, এখানে দুইটা বি হচ্ছে। তারপরে এখান থেকে আমরা 2 কমন নিলে 2 2 কাটতে পারি, 2 কেটে দিলে আমাদের শুধু থাকবে বি মাইনাস এসডি। এটা হচ্ছে কি স্যার আমাদের বি মাইনাস এসডি বা গড় প্রস্থ। তাহলে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ, এই দুইটার মান স্যার আপনি এখানে একটু অ্যাপ্লাই করে দেন। ওকে, তাহলে অ্যাপ্লাই করি। এল মাইনাস এসডি ইন্টু বি মাইনাস এসডি ইন্টু এইচ। স্যার এই যে
এইটাই কি আপনি সূত্রের মধ্যে দেখেছিলেন না? দেখেন তো। তাহলে এখন আপনি যদি এই এ টু জেডটা বুঝতে পারেন, তাহলে আপনার কি এই সূত্রটা মুখস্থ করার কিছু আছে? আমি আশা করি মুখস্থ করার কিচ্ছু নাই। এবং এখানে এস মানে কি, এটা আমি আগেই বলে দিয়েছি। এস মানে হচ্ছে কিন্তু এখানে ডাল, ডাল বোঝায়। কি বোঝায়? ডাল বোঝায়। এটা আমরা সকলেই বুঝি। স্লোপটা কত সেটা। তারপরে এই যেখানে ডি বলেন, ডি দ্বারা আসলে কি প্রকাশ করে? উচ্চতা। আমি এখানে এইচ দ্বারা লিখছি, হ্যাঁ, আপনারা চাইলে ডি দ্বারাও লিখতে পারেন, আপনাদের বইয়ের মধ্যে ডি দ্বারাও লেখা আছে, একই বিষয়, পুকুরের উচ্চতা বা গভীরতা। ঠিক আছে। তাহলে এই যে আমরা প্রথম যে সূত্রটা শিখছিলাম বা দেখেছিলাম এখানে, এই যে স্যার বি সমান সমান এল মাইনাস এস ডি ইন্টু বি মাইনাস এস ডি ইন্টু ডি, একে যেখানে ডি দ্বারা প্রকাশ করছি। তাহলে মধ্য প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে আমরা কিভাবে মাটির কাজের পরিমাণ নির্ণয় করব, আশা করি সেই সূত্রটা আমরা পারবো এবং এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটাও করতে পারবো। পরের টপিকটা কি ছিল স্যার? পরবর্তী মেথডের নামটা কি ছিল বলেন তো? পরবর্তী মেথডের নাম ছিল গড় প্রস্থচ্ছেদ সূত্র। আচ্ছা, গড় প্রস্থচ্ছেদ, এখানে কয়টা প্রস্থচ্ছেদ পাবেন আপনি? দৈর্ঘ্য বরাবর একটা, প্রস্থ বরাবর একটা, তাই তো নাকি? বা উপরের একটা অংশ আর নিচের একটা অংশ, দুইটাই তো প্রস্থচ্ছেদ পাবেন। তাহলে আমি যদি বলি উপরের অংশের ক্ষেত্রফলটাকে যদি আমি a1 বলি এবং নিচের অংশের ক্ষেত্রফলটাকে যদি আমি a2 বলি, তাহলে গড় করলে কি হবে? দুইটাকে যোগ করব, দুই দ্বারা ভাগ করব, করলাম। তাহলে এটা হচ্ছে কি আমার গড় ক্ষেত্রফল ইনটু উচ্চতা বা গভীরতা। এটাই হচ্ছে স্যার আমাদের এই যে সূত্র। গড় বলছে কিন্তু, তার মানে আপনি কি করবেন? ক্ষেত্রফলের গড় বের করবেন। এখানে a1 মানে কি স্যার? a1 মানে হচ্ছে উপরের অংশের ক্ষেত্রফল, উপরের অংশের ক্ষেত্রফল, এবং a2 মানে হচ্ছে নিচের যে তলটা থাকে মানে নিচের যে অংশটা, সেই নিচের অংশের ক্ষেত্রফল হচ্ছে স্যার আমাদের কি বলেন তো? a2। আর ডি মানে তো হচ্ছে গভীরতা। চলেন এখন আমরা এই সূত্রটা একটু অ্যানালাইসিস করি। আপনারা সূত্রদের আগে সূত্রের এ টু জেড ফর্মটাকে আপনাদেরকে দেখাই দিই। দেখেন, আমাদের সূত্রের এ টু জেড ফর্মটা হচ্ছে এরকম। এই যে প্রথমে এই সূত্রটা দেখলে কেমন হিবিজিবি লাগে না? বলেন লাগে কি না? সো আশা করি আমার ব্যাখ্যা দেওয়ার পরে আপনাদের আর এই সূত্রটা হিবিজিবি লাগবে না, সহজ হয়ে যাবে। চলেন একটু ব্যাখ্যাটা আমরা ভালো করে মনোযোগ দিয়ে শেষ করি। আচ্ছা, এইখানে এই যে আমরা পুকুরটা যে খনন করতেছি স্যার, পুকুরটা যে খনন করতেছি, এই পুকুরের উপরের অংশের দৈর্ঘ্যটা কত ছিল? উপরের অংশের দৈর্ঘ্য এল বলছিলাম না স্যার? এই যে উপরের অংশের দৈর্ঘ্য, বাহিরের যেটা উপরে, অর্থাৎ উপরের যে দৈর্ঘ্যটা থাকে সেটা কত ধরছিলাম? এল। আচ্ছা, এল মিটার ধরি আমরা, হ্যাঁ, আপনারা তো চাইলে ফুটে ধরতে পারেন, অঙ্কের মধ্যে যেটা বলবো সেটা এখানে একক লিখলে সব সেনাপ ছিল, ভালো ছিল। এবং উপরের অংশের প্রস্থটা কত? বি। তাহলে যদি বলি উপরের অংশের ক্ষেত্রফলটা কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এল ইন্টু বি, এত বর্গ মিটার। উপর অংশটা আমার চলে গেল। এখন হচ্ছে নিচের অংশ। নিচের অংশ বলতে কি, আমরা উপরের অংশ মানে কি, যেটা যে বাহিরের যে টোটালটা আছে এই টোটাল ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এখন কি করবো স্যার? এই যে ভিতরের যে অংশটা আছে না, বা নিচের যে অংশটা, এই যেটা হচ্ছে নিচের অংশ, তো এই নিচের অংশটা আমি ক্ষেত্রফল বের করবো। তাহলে কেমনে বের করতে হবে? এই নিচের অংশের দৈর্ঘ্য লাগবে, নিচের অংশের আমার প্রস্থ লাগবে। আমরা অলরেডি নিচের অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে ফেলছি, করছি কিনা স্যার? তাহলে এখানে লিখেন, যদি নাও দেখে থাকেন এখন দেখেন, নিচের অংশের দৈর্ঘ্য টোটাল কত ছিল? এল ছিল। উপর অংশের দৈর্ঘ্যটা কত ছিল? এল। এখান থেকে আমরা এই যে এখানে এসডি বাদ দিছি, এইখান থেকে কত বাদ দিছি? এসডি। দুই সাইডে কয়টা এসডি বাদ দিছি? দুইটা। তার মানে দুইটা এসডি যদি আপনি বাদ দেন উপরের দৈর্ঘ্যটা থেকে, তাহলে নিচের দৈর্ঘ্যটা আপনি পেয়ে যাবেন। সেম ভাবে নিচের অংশের প্রস্থ কত আসে স্যার? বি মাইনাস 2sd, এত মিটার। তাহলে নিচের অংশের ক্ষেত্রফল, যেটাকে আমরা a2 দ্বারা প্রকাশ করি, তাহলে a2 ইজ ইকুয়াল টু l মাইনাস 2sd ইন্টু বি মাইনাস 2sd। ঠিক আছে, এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের a2 এর ভ্যালু, এবং এই যে এটা হচ্ছে কি স্যার আমাদের a1 এর ভ্যালু। আপনি a2 a1 পাইছেন? সূত্রটা কি বলছিলাম? গড় প্রস্থচ্ছেদের সূত্রটা কি বলছিলাম মনে আছে? গড় প্রস্থচ্ছেদের আমি সূত্রটা বলছিলাম এরকম। তাহলে গড় প্রস্থচ্ছেদ
এর সূত্র, মানে দুইটা প্রস্থচ্ছেদ উপরের এবং নিচের যে দুইটা তল আছে এই দুইটা তলের ক্ষেত্রফল বের করে জাস্ট গড় করে ফেলবো, তার সাথে উচ্চতা গুণ দিয়ে দেবো, হয়ে যাবে। সো ভলিউম, মাটির হিসাব বা মাটির ভলিউমটা হবে, মাটির আয়তন হবে A1 প্লাস A2, গড় যেহেতু বলছি তার মানে কি কয়টা ক্ষেত্রফল পাবো, দুইটা, এই জন্য দুই দ্বারা ভাগ, ইন্টু গভীরতা। সো A1 কত স্যার, এই যে L ইন্টু ভি, এই যে স্যার আমাদের L ইন্টু ভি, প্লাস A2 মানে কত স্যার, এই যেটা আমাদের A2 কত আসে স্যার এখানে L মাইনাস 2SD, আরেকটা আসে B মাইনাস 2SD, ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড বাই 2, তারপরে কি আছে আবার ডি গুণ আছে, তাহলে ইনটু ডি, এই যে স্যার এত ঘন মিটার। দেখেন এটাই আমরা একটু আগে দেখেছিলাম, যেটাকে দেখতে আমাদের অনেকটা হিবিজিবি লাগছিল, বাট এখন দেখেন তো কত সহজ হয়ে গেল না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি বলে যে গড় প্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে মাটি কাটার পরিমাণ ক্যালকুলেশন করো, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের উপরে যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেই দৈর্ঘ্য অনুসারে একটা ক্ষেত্রফল বের করব, এবং নিচের অংশের দৈর্ঘ্যটা বের করে, নিচের অংশের প্রস্থটা বের করে আরেকটা ক্ষেত্রফল বের করব, তারপরে ওই দুইটার গড় ওটার সাথে খালি জাস্ট আমরা উচ্চতা গুণ দিয়ে দিব, দ্যাটস এনাফ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে, এই যে দেখেন স্যার সূত্রটা কি কঠিন মনে হচ্ছে? আশা করি না। চলেন এখন 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা কি ছিল স্যার, ওই যে প্রিজমোইডালের সূত্র, তাই তো। এই যে প্রিজমোইডালের সূত্র প্রয়োগ করে মাটি কাটার পরিমাণ নির্ণয় করা, তাহলে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন এটা দেখতে কেমন হিবিজিবি লাগতেছে, সম্ভব? আদৌ সম্ভব? তো অবশ্যই সম্ভব, একদম ছোট। আমি যদি এই সূত্রটাকে একটু মডিফাই করে এইভাবে লিখি, d/6 ইন্টু A1 প্লাস A2 প্লাস 4 ইন্টু AM, দেখেন তো আরো সহজ হয়ে যায় কিনা। এখানে L ইন্টু বি, এল মানে উপরের অংশের দৈর্ঘ্য, বি মানে উপরের অংশের প্রস্থ, এটা হচ্ছে A1 উপর অংশের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি স্যার নিচের অংশের ক্ষেত্রফল, আর এই AM মানে কি স্যার গড় ক্ষেত্রফল, যেটা গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ এই দুটো অনুপাতে আপনি যে ক্ষেত্রফলটা পাবেন সেটা হচ্ছে AM। এই যে স্যার আমরা গড় ক্ষেত্রফল আর বের করছিলাম না, মনে আছে? গড় দৈর্ঘ্য বের করছিলাম, ওই যে গড় দৈর্ঘ্য কেমনে বের করেছিলাম স্যার বলেন তো? আমাদের উপরের দৈর্ঘ্য ছিল L আর নিচের দৈর্ঘ্য কি ছিল L মাইনাস 2SD, তাহলে এই দুইটা দৈর্ঘ্য যোগ করে 2 দ্বারা ভাগ করছিলাম, যার কারণে সেখান থেকে আমরা গড় দৈর্ঘ্যটা পেয়েছিলাম। কত আসছিল স্যার? উপরে হয়েছিল 12 মাইনাস 2SD বাই 2, তাহলে এখান থেকে L কমন নিলে কাটাকাটি, দুই কমন নিয়ে কাটাকাটি করলে L মাইনাস SD থাকতো, তাহলে এটা ছিল আমাদের গড় দৈর্ঘ্য। সিমিলারলি আমাদের গড় প্রস্থ কি আসতো স্যার বলেন তো? B মাইনাস SD, তাহলে এই যেটা ছিল গড় দৈর্ঘ্য, এটা ছিল গড় প্রস্থ, তাহলে সেখান থেকে আমরা AM বা গড় ক্ষেত্রফল সমান সমান এই যে গড় দৈর্ঘ্য ইনটু গড় প্রস্থ মানে B মাইনাস SD বের করে ফেললাম, ঠিক আছে। এই যে এখানে লিখে দিলাম, এই যে 4 ইন্টু AM ছিল, এই যে M এর মানটাই হচ্ছে এটা। এখন দেখেন তো এটা মনে রাখা সবচেয়ে সহজ নাকি এটা সহজ? A1 উপর অংশের ক্ষেত্রফল, A2 নিচের অংশের ক্ষেত্রফল, আর AM মানে কি মধ্যপ্রস্থ, যেটা সেটা কি করতে হবে, গড় বের করে করতে হবে। গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ দ্বারা আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে M এর ভ্যালু, এই যে M এর ভ্যালুটা এখানে লিখে দিচ্ছি, এবং এই সূত্রটা প্রয়োগ করে সবচেয়ে অ্যাকুরেট রেজাল্টটা পাওয়া যায়, সবচেয়ে অ্যাকুরেট রেজাল্টটা পাওয়া যায়। এখন এই 3টা সূত্র অ্যাপ্লাই করেই চলেন স্যার আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মস সমাধান করি, আমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে একটু দেখি আমরা। এই যে স্যার দেখেন একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, কোশ্চেনটা যদি একটু পড়েন উপকার হবে আশা করি। নিচের চিত্রে সমতল ভূমিতে আয়তাকার একটা পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। উপরিভাগ বলতে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 60 মিটার, এবং আবার কি বলছে প্রস্থ হচ্ছে 50 মিটার, উপরিভাগের প্রস্থ, তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50 মিটার, এগুলো এখানে লেখাই আছে, এগুলা কি আছে স্যার এই জায়গায় লেখাই আছে। পরে কি বলছে স্লোপটা, পার্শ্ব ডাল, এই যে স্যার স্লোপটা যে ডালটা থাকে এই ডালের মানটা কত 2:1, বলছিলাম না 2:1, এটা আমরা ডালটা কিভাবে লিখি S:1, তার মানে এই যে প্রথম যে মানটা থাকে সেটা হচ্ছে আমাদের S এর ভ্যালু। এবং পুকুরের গভীরতা, যে খনন গভীরতা যদি 5 মিটার হয় তাহলে পুকুরে মাটির কাজের আয়তন নির্ণয় করো, মানে টোটাল কতটুকু, কত ঘনমিটার মাটি আমাদের কাটতে হবে সেটা বের করতে বলছে। আমরা যতটুকু মাটি কাটবো তার ভলিউমটা কত, আয়তনটা কত,
সেটা বের করতে বলছে। এখন আমি তিনটা মেথডই অ্যাপ্লাই করবো এই ক্ষেত্রে, তিনটা সূত্রে আমি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ওকে, চলেন স্যার। প্রথমত আমি একটু এখানে চিত্রটা অঙ্কন করে নেই। যেমন আমাদের যে পুকুরে যে আমরা মাটি কাটবো সেটার বহির্ভাগের দৈর্ঘ্য 60 মিটার আর হচ্ছে 50 মিটার ছিল, তাই তো? তাহলে দেখেন প্রথম সূত্র যেটা ছিল মধ্য প্রস্থচ্ছেদ সূত্র, 1 নাম্বার মধ্য প্রস্থচ্ছেদ সূত্র এর সাহায্যে মাটি কাজের হিসাব। এই ক্ষেত্রে মাটির আয়তন বি সমান সমান এ এম ইন্টু এইচ, এইভাবে মনে রাখতে পারেন, বাই এম ইন্টু ডি। ঠিক আছে, এখন এম মানে হচ্ছে যে গড় দ্বারা যেটা আমরা বের করি, গড় দৈর্ঘ্য গড় প্রস্থ। এখন আমাদের কি করতে হবে স্যার, এই জায়গায় গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করতে হবে, মানে উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্য থেকে গড় বের করতে হবে, সেমভাবে উপরের প্রস্থ এবং নিচের প্রস্থের গড় বের করতে হবে। তাহলে এখন নিচের যে অংশটা থাকবে সেটা একটু অঙ্কন করে নেই। তাহলে আমি মনে করি এটা হচ্ছে আমাদের নিচের অংশ, এটা হচ্ছে আমাদের নিচের অংশটা। ওকে, আর এটা হচ্ছে স্লোপ বা ডাল। ঠিক আছে, এটাও হচ্ছে ডাল, এখানে তো ডাল আছে, আচ্ছা এখানেও ডাল আছে, অঙ্কন করে দিলাম। আর এটা যদি আমি একটু বাহিরে অঙ্কন করি সেটা কেমন হবে, সেই চিত্রটা কিন্তু এই যে দেওয়া আছে, একটু দেখেন আপনাদের বইয়ের মধ্যে কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এই যে লম্বালম্বি যে সেকশনটা আছে সেই সেকশনটা এখানে দেওয়া আছে, সেই সেকশন অনুযায়ী সকল কিছু তথ্য এখানে দেওয়া আছে। যেমন এই যে এটা হচ্ছে ডাল 2:1, আর এই উচ্চতাটা হচ্ছে 5 মিটার, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 60 মিটার মানে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্যের সেকশন, আর এটা হচ্ছে প্রস্থের সেকশন। দুইটা সেকশন এখানে অঙ্কন করছে। আপনারা যখন অঙ্ক করবেন তখন অবশ্যই এই দুইটা সেকশন অঙ্কন করে নেবেন, এটা সবচেয়ে বেটার। ঠিক আছে, তাহলে আমি যদি দৈর্ঘ্য বরাবর একটা সেকশন অঙ্কন করে নেই কেমন হয়, তাহলে দৈর্ঘ্যের একটা সেকশন অঙ্কন করি এই জায়গায়। এটা মনে করি পার পুকুরের, হ্যাঁ, এটা হচ্ছে স্লোপ ডাল, এটা একটা স্লোপ, এটা হচ্ছে ডাল। আচ্ছা এটা ডালে এরকম করে দিলাম। আর গভীরতা এই যে এটুকু ডি সমান হচ্ছে 5 মিটার, এটা বইলে দিছে আমাদের। আর এই স্লোপটা কত, 2:1। ঠিক আছে, আর উপরের দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত কত স্যার, এই যে 60 মিটার। তাহলে আমার নিচের অংশের দৈর্ঘ্যটা বের করতে হবে। কেমনে বের করবো, মনে আছে ওই যে L - 2SD, এই সূত্রের সাহায্যে নিচের দৈর্ঘ্য বের করবো। সো প্রথমে লেখেন উপরের অংশের দৈর্ঘ্য, উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে L সমান সমান 60 মিটার। নিচের অংশের দৈর্ঘ্য, ঠিক আছে, এটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। 60 মাইনাস, সূত্রটা কি ছিল দেখেন, ক্যাপিটাল L - 2SD এত মিটার। তাহলে এল এর মান হচ্ছে 60, দেখতে পাচ্ছেন, 2 ইন্টু এস এর মানটা কত, ওই যে বলছিলাম ডাল থেকে পাবেন আপনারা, তাই ডালটা কত, 2:1। তাহলে প্রথম যে মানটা থাকে সেটা হচ্ছে এস এর 2, এস এর মান লিখলাম 2। এবং গভীরতা স্যার, গভীরতা কত দেওয়া আছে, 5, ডি এর মান 5 দেওয়া আছে, এই যে স্যার 5 লিখলাম। ক্যালকুলেশন করেন তো স্যার, এখানে কত আসে, 60 বিয়োগ 5 দুগুণে 10, 10 দুগুণে হচ্ছে 20। তা 60 থেকে আপনি যদি 20 বিয়োগ করেন থাকবে কত, 40। তাহলে গড় দৈর্ঘ্যটা আমাদের কত আসে, গড় দৈর্ঘ্য এল এম দ্বারা লিখলাম, তাহলে ক্যাপিটাল এল প্লাস স্মল এল ডিভাইডেড বাই 2 এত মিটার। সো 60 প্লাস 40 ডিভাইডেড বাই 2 সমান সমান, আমাদের দেখেন হিসাব যদি একবারে করে ফেলি, 60 আর 40 মিলে হলে 100, 100 2 দ্বারা ভাগ করেন হবে হচ্ছে 50, কারণ এখানে 50 মিটার থাকে। একইভাবে গড় প্রস্থটা আমরা বের করে ফেলি, কি বের করব, গড় প্রস্থ। তাহলে এখন প্রস্থের ক্ষেত্রে এই সাইডে আমরা একটা সেকশন অঙ্কন করি। দেখেন প্রস্থের ক্ষেত্রে এইভাবে অঙ্কন করে দিই, এটা মনে করি আমরা পুকুরের পার, এটা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে পার, এই যেটা পার, এটাও পার, এটা হচ্ছে স্লোপ এবং এটা অনুপাত হচ্ছে 2:1।
আর এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে যে 50 মিটার, 50 মিটার। আর এটা হচ্ছে পুকুরের গভীরতা, ডি সমান হচ্ছে 5 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিচের দৈর্ঘ্য, যেটাকে আমরা স্মল বি দ্বারা বলতে পারি। আর এটা হচ্ছে ক্যাপিটাল বি, 50 যেটা। তাহলে উপরের অংশের প্রস্থ আমাদের দেওয়া আছে। উপরের অংশের প্রস্থ বি সমান সমান 50 মিটার। নিচের অংশের প্রস্থ স্মল বি সমান সমান বি মাইনাস 2sd, 50 মাইনাস 2 ইন্টু এস এর বেলা তো আগে বলে দিছি 2, তাহলে 2 আর ডি এর মান হচ্ছে 5। কত আসে স্যার? 50 বিয়োগ 20, তার মানে 30 মিটার। এখন গড় প্রস্থ বিএম সমান সমান এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। ঠিক আছে, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। এই যে আমাদের 50, তাহলে 50 যোগ 30/2 কত হয় স্যার? 80 2 দ্বারা ভাগ করেন 40 মিটার। সো গড় ক্ষেত্রফল বা এম যেটাকে আমরা বলি। ঠিক আছে, সো গড় ক্ষেত্রফল এম সমান সমান গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। এককটা হবে বর্গ একক। সো গড় দৈর্ঘ্যটা কত আসলো আমাদের এখানে? গড় দৈর্ঘ্যটা আমরা ওই যে এখানে বের করে ফেলছিলাম, মনে আছে? দেখেন তো কত বের করছিলাম? 50 না? কত বের করছিলাম? 50। এই যে স্যার লিখে আছে, দেখেন এই যে আমাদের গড় দৈর্ঘ্য হচ্ছে 50 আর গড় প্রস্থ এটা পাইছি কত? 40। লিখেন 50 ইন্টু 40 বর্গ অবশ্যই মিটার, তাহলে 2000 মিটার, 2000 বর্গ মিটার। এরপরে এখন আপনি মাটির আয়তন বের করতে পারেন। সো মাটির আয়তন বা ভলিউম বি ইজ ইকুয়াল টু এ এম ইন্টু ডি। এম এর মান হচ্ছে 2000 আর ডির মান হচ্ছে 5, এত ঘন মিটার। একদম সোজা, যদি বেসিকটা বুঝতে পারেন, 5 দুগুণে হচ্ছে 10, লগে 3টা 0, এত ঘন মিটার। তার মানে আপনি যে পুকুরটা খনন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে কত ঘন মিটার মাটি খনন করতে হবে? প্রায় 10,000 ঘনমিটার মাটি খনন করতে হবে। এটা হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা কোন সূত্রের সাহায্যে বের করলাম? যদি আমরা আমাদেরকে পরীক্ষার প্রশ্নের মধ্যে বলে দেয় যে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে মাটি খননের পরিমাণ ক্যালকুলেশন করো, তাহলে আমরা এইটুক করে দিলেই দ্যাটস এনাফ, এইভাবে করব। কিন্তু আমাদের যদি বলে, পরবর্তীতে একটা পড়ছিলাম গড় প্রস্থচ্ছেদ, ঠিক আছে, আরটা কি ছিল? প্রিজমোইডাল সূত্র অনুসারে। সো ওই দুটা সূত্র বললে কেমনে করব সেটা চলেন এখন আমরা আবার দেখি। একটা ম্যাথ দ্বারা আমি 3টা নিয়ম শিখাই দিচ্ছি, যাতে আপনি এই অধ্যায়ের অন্য কোনো ম্যাথে যায় আটকে না পড়েন। যদি একটা ম্যাথই 3টা সূত্র দ্বারা সলভ করতে পারেন, তার মানে আপনি অন্য যে কোনো অঙ্কই খুব সহজেই সলভ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা চলেন পরবর্তীতে। ওটা কি ছিল? গড় প্রস্থচ্ছেদ। এটা এখানে থাকুক। এরপরে 2 নাম্বার, গড় প্রস্থচ্ছেদ এর সূত্র অনুসারে। কথা হচ্ছে স্যার এটার সূত্রটা কি ছিল জানি? কি ছিল? এটার সূত্রটা ছিল এরকম, মাটির আয়তন, এই ছোট সূত্রটাকে মনে রাখবেন, মাটির আয়তন, তো বড়টা মনে রাখা দরকার নাই। তো কি বলছে? গড়, তার মানে গড়, ক্ষেত্রফলের গড়। সো A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি, ঘন একক। তাহলে আপনাকে প্রথমত A1টা বের করতে হবে, তারপরে A2, তারপরে ডিভাইডেড বাই 2। অলরেডি সব প্যারামিটার বের করা আছে, জাস্ট A1টা বের করে ফেলেন। A1 মানে কি? উপরের অংশের ক্ষেত্রফল, উপরের অংশের ক্ষেত্রফল।
সো A1 সমান সমান L ইন্টু V, তাই না? উপর অংশের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। উপর অংশের দৈর্ঘ্য হচ্ছে 60, এটা আমি প্রথমে দেখাইছি যে লেখাই আছে। উপর অংশের দৈর্ঘ্য হচ্ছে 60 আর প্রস্থটা হচ্ছে 50। কত আসছে স্যার এই জায়গায় বলেন তো? 5 6 30, তার মানে 3000 বর্গমিটার। ওকে, আচ্ছা। তারপরে নিচের অংশের ক্ষেত্রফল A2, যেটাকে আমরা প্রকাশ করতেছি। নিচের অংশের দৈর্ঘ্য প্রস্থ আপনি আগেই বের করে ফেলছেন। দেখেন এই জায়গায় আপনি বের করছেন, এই যে এই জায়গায় আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে। দেখেন নিচের অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ আপনি অলরেডি বের করে ফেলছেন এই অঙ্কের মধ্যেই। এই যে নিচের অংশের দৈর্ঘ্য এখানে বের করছেন না? কত আসছে? 40 আসছে এই যে। আর প্রস্থ এই যে এখানে আমরা বের করছি না, বলেন তো কত? এই যে নিচের অংশের প্রস্থ 30 মিটার। করছি কিনা? তার বারবার বের করার দরকার নাই, একবার বের করে দিলেই ইটস এনাফ। একটা ছিল কত? 40, আর একটা হচ্ছে আমাদের 30। তাহলে নিচের অংশের দৈর্ঘ্যটা হচ্ছে কত স্যার? 40 আর প্রস্থটা হচ্ছে 30। আমি একবারে লিখে দিলাম, হ্যাঁ। অথবা আপনার এখানে এই যে সূত্রটা যেটা ছিল L - 2SD ইন্টু B - 2SD, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি বের করা থাকে সরাসরি লিখে দেবেন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 40 ইন্টু 30 বর্গ মিটার, 1200 বর্গ মিটার। এখন সূত্রে অ্যাপ্লাই জাস্ট। তাহলে ভলিউম A1 A2 বাই 2 ইন্টু D। A1 কত? 3000 যোগ 1200 বাই 2 ইন্টু ডি, ডির মান কত? 5। সো কত আসে স্যার এখানে? 4200 হয় না? 3000 আর 1200, 4200 বাই 2 ইন্টু 5। তাহলে 2 দ্বারা কাটলে এখানে কত হবে? 2100। এগুলো তো মৌখিক ক্যালকুলেশন। তাহলে 5 21 কত? 105, পরে লগে 2টা শূন্য, এত ঘনমিটার। তাহলে আমরা দেখেন সূত্রের ভিন্নতার ক্ষেত্রে কিন্তু ভলিউমেরও একটা ভিন্নতা আসে। আমরা সেম প্যারামিটার, সবকিছু সেম, তো যখনই আমরা এই যে গড় প্রস্থচ্ছেদ এই সূত্রের সাহায্য করলাম তখন মানটা পাইলাম কত? 10500। আর আগে কত পাইছিলাম? 10000। তার মানে এখানে আমাদের কি একটা একুরেসির ব্যাপার আছে। এখন চলেন বলছিলাম যেটার সাহায্যে সবচেয়ে একুরেট ভ্যালুটা পাওয়া যায়, ওই যে প্রিজমের ডালজের যে সূত্রটা আছে সেই সূত্রের সাহায্যে আমরা এই ক্যালকুলেশনটা করে দেখি। আমরা একটু এখানে সব কিছুর ভ্যালুটাই বের করে ফেলছি। সো চলেন আমরা সেই সূত্রটা একটু অ্যাপ্লাই করি। আচ্ছা, কি সূত্র স্যার? প্রিজময় ডালের সূত্র কি ছিল বলেন? ভলিউম A1 d/6 A1 A2 প্লাস 4am, এই সূত্র লিখবেন। অত বড় সূত্র লেখার কোনো প্রয়োজন নেই, ওটা মনে থাকবে না, এটা সহজ মনে থাকে। তো দেখেন ডির মান কত? 5/6। A1 কত স্যার? A1 এর মান হচ্ছে ওই যে উপর অংশের ক্ষেত্রফল, এটা তো আমরা এই যে স্যার প্রথমেই বের করে ফেলছি। উপর অংশের ক্ষেত্রফল A1 এই যে বের করছেন 3000, তাহলে এখানে লিখলেন 3000। A2 কত পাইছেন স্যার? এই যে আমরা 1200 পাইছি, এই যে স্যার লিখলাম 1200। আর 4 ইন্টু AM মানে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ, এই দুইটা দ্বারা যে ক্ষেত্রফলটা আসে সেটা কত পেয়েছিলেন? 2000 পেয়েছিলেন না? একটু মনে করাই দিই স্যার, আপনারা কোথায় এই ভ্যালুটা বের করছিলেন? এই যে দেখেন গড় ক্ষেত্রফল বা এম, গড় ক্ষেত্রফল বা এম, এই যে স্যার মানটা দেখছেন এখানে, এই যে 2000, এই যে জায়গায় 2000 আছে না, এইটা বসাই দেন এখানে। তাহলে 4 ইন্টু 2000 ঘনমিটার। ক্যালকুলেশন করতে থাকেন। 5/6 এখানে হলো কত? 4200 আর হচ্ছে 8000। কত আসছে স্যার? 5/6 ইন্টু 8 4 12, 12200 ঘনমিটার। সো ক্যালকুলেশন করলে কত আসে? 10,000 সামথিং আসবে,
32 বা 33 এরকম একটা ভ্যালু হয়তো বা থাকতে পারে। আপনারা ক্যালকুলেটর করে দেখেন, এরকম একটা ভ্যালু হয়তো আসতে পারে। হ্যাঁ, যাই আসুক আর কি। তো দেখেন আমরা তিনটা সূত্রের সাহায্যে করলাম, তিনটা আনসার পাইলাম। প্রথমটাতে কত পাইছি স্যার? 10,000। পরেরটাতে 10,500। পরেরটাতে কত পাইলাম? ধরুন 1,000, 10,132 দিলাম আমি। হ্যাঁ, এটা ক্যালকুলেশনটা আমি কিন্তু করি নাই, জাস্ট আন্তাজে লিখছি। তাহলে দেখছেন এক একটাতে এক এক রেজাল্ট আসছে, বাট এই রেজাল্টগুলোর মধ্যে এটা সবচেয়ে অ্যাকুরেট। ঠিক আছে। সো আপনি যখন প্রফেশনালি কোনো একটা কাজের ক্যালকুলেশন করতে যাবেন, যেখানে কতটুকু মাটি কাটতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। লাস্টে 3 নম্বর যে সূত্রটা বললাম সেইটা। ওকে, এখন আমাদের ডুয়েট এডমিশন টেস্টের ক্ষেত্রে এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। চলেন সেই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। ওকে, যেটা আমাদের 17-18 সেকশনে একটা কোয়েশ্চেন আসছিল এখানে, সেটা আমরা একটু সলভ করি স্যার। এই যে অঙ্কটা একটু দেখেন, নিম্নের চিত্র হতে পুকুরটির মাটি খননের পরিমাণ প্রিজময়েডাল সূত্রের সাহায্যে অথবা মধ্য প্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে নির্ণয় করো। এখানে দুইটা সূত্রের কথা বলছে, 3 নাম্বার আর হচ্ছে 1 নাম্বার সূত্র। এই দুটো সূত্রের সাহায্যে আমাদের এই যে সেকশনটা দেওয়া আছে এটা ক্যালকুলেশন করতে হবে। এখানে একটা পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, প্রস্থ হচ্ছে কত? 100 মিটার। এবং তার এখানে কিন্তু সেকশনগুলো উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে দেখেন অনুপাতটা দেওয়া আছে। এখানে দুইটা কিন্তু অংশ দেখেন, এই যে এইটুকু হচ্ছে উপরের প্রথম অংশ, অর্থাৎ এইটা হচ্ছে একটা পুকুর, মানে এটা হচ্ছে উপরের একটা অংশ, এবং এইটুকু হচ্ছে আরেকটা অংশ। এখানে টোটাল কয়টা অংশ আছে স্যার? টোটাল দুইটা অংশ আছে, এটা উপরের একটা, এটা নিচের আরেকটা। সো আমাদের দুইটা আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। প্রথমত আমরা একটু চিত্রটা অঙ্কন করে নিব আমাদের খাতায়। আচ্ছা, একটা পুকুরের কথা বলছিল, এটা মনে করেন একটা পুকুর, যেটার দৈর্ঘ্য হচ্ছে 150, প্রস্থ হচ্ছে 100 মিটার। আচ্ছা, এখানে দুইটা ভাগ আছে। ওকে, এটা হচ্ছে একটা অংশ, আবার এটার ভিতরে কিন্তু আরেকটা অংশ আছে। তাহলে আমরা প্রথমে এই যে প্রথম অংশটা আছে এটার ক্ষেত্রফল বের করব, বা এটার টোটাল ভলিউমটা বের করব, এন্ড দেন এই দ্বিতীয় অংশ যেটা আছে এই দ্বিতীয় অংশের আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখানে একটা স্লোপ, এই স্লোপটা কিন্তু দেওয়া আছে আলাদা আলাদাভাবে। ওকে, এই তথ্যগুলা কিন্তু আমাদের দেওয়া আছে আলাদা আলাদাভাবে। আমরা যেটা দেখি আমাদের ডালটোল কত দেওয়া ছিল, যেমন এখানে প্রথম অংশের যে ডেপটা ছিল সেটা কিন্তু ছিল 3 মিটার। ঠিক আছে, এবং এইটুকুর দূরত্ব কিন্তু হচ্ছে 2 মিটার, আর নিচেরটার ডেপটা হচ্ছে কত? 2 মিটার। আর এখানে হচ্ছে ডালটা ছিল 2:1, আর এখানে হচ্ছে কত? 1.5:1, আর এখানে দৈর্ঘ্যটা কত? 2 মিটার। এই তথ্যগুলো উল্লেখ করতে হবে আমাদের চিত্রের মধ্যে। চলেন একটু উল্লেখ করি। আচ্ছা, তাহলে এখানে গভীরতা দুই অংশের দুইটা গভীরতা দেওয়া আছে, আলাদা আলাদা দুইটা গভীরতা এখানে আমাদের উল্লেখ করা আছে। এটা মনে করি হচ্ছে আমাদের তীর, তারপরে এখান থেকে ওকে, এই হচ্ছে বিষয়। তো প্রথম যে চিত্রটা ছিল সেটার টোটাল যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত? 150, এই যে 150। আর গভীরতার কথা যদি বলি, মানে এইখান থেকে এই যেটা আমি অ্যাড করে ফেলি, এটা প্রথম অংশ, এইটুকুর গভীরতা ছিল 3 মিটার, আর এই নিচেরটার যে গভীরতা সেটা ছিল 2 মিটার। এবং এখানে যে ডালটা ছিল এই ডালের মানটা কিন্তু ছিল স্যার কত? ডালের মানটা ছিল 2:1। এইখানে ডালের মানটা কত ছিল? এইটুকু কিন্তু আবার 2 মিটার, এই যে এইটুকু কত আছে এখানে আবার স্যার? 2 মিটার আছে। এবং এখানে যে ডালটা আছে এই ডালের মানটা কত? 1/2/1 এরকম। তাহলে এই যে আমি একটা তথ্যটা অঙ্কন করে ফেলছি। এখন আমাকে এখানে কয়টা সূত্রের সাহায্যে বলছে? দুইটা। প্রথমত আমি মধ্য প্রস্থচ্ছেদ যে সূত্রটা আছে সেটার সাহায্যে বের করব।
তাহলে আমার পরেরটা বের করতে সবচেয়ে সহজ হবে। তাহলে মধ্য প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে 1 নাম্বার মধ্য প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে। ওকে, এই ক্ষেত্রে ভলিউম এ সমান বি সমান এম ইন্টু ডি। এই ক্ষেত্রে কিন্তু দুইটা অংশ আছে, এই যেটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আমি প্রথম অংশ নিয়ে চিন্তা করি। যখন আপনি প্রথম অংশের ক্যালকুলেশন করবেন, মনে করবেন যে স্যার নিচের কোনো কিছুই নাই, মনে করবেন নিচের কোনো কিছুই এখানে নাই। হ্যাঁ, যদি দুইটার দিকে তাকান তখনই কিন্তু আপনার মাথাটা ঘুরে যাবে, তখনই আপনি কিন্তু অঙ্কটা করতে পারবেন না। সো আগে প্রথমটুকু নিয়ে চিন্তা করেন, তারপরেরটা আমি চিন্তা করতেছি। আমি ওইটুকু মুছে দিই যে আমার এটুকু আপাতত নাই। এইটুকু আশা করি আপনারা সকলের পারার কথা। ঠিক আছে, এটা দুইটি মুছে দেই, কারণ দুইয়ের আমার দরকার নাই। সো চলেন, এই ক্ষেত্রে উপরের অংশের দৈর্ঘ্য L is equal to 150 মিটার। উপরের অংশের, আচ্ছা নিচের অংশের দৈর্ঘ্য, এটা স্মল এল লিখলাম, কত আসে স্যার দেখেন তো, 150 - 2 SD, তাই তো, L - 2 SD। এখানে তো একই বিষয়, L - 2 SD। এইখানে এস এর মানটা কিন্তু স্যার এই যে 2 এবং এই যে ডির মান হচ্ছে 3। বসান এখানে 150 - 2 ইন্টু এস এর মান হচ্ছে কত 2 আর এটার মান কত 3 ব্র্যাকেটে মিটার। আচ্ছা, তাহলে কত গেল স্যার এখানে 150 বিয়োগ 3 × 6 6 × 12, কত হয় 138 মিটার। স্যার এখন আপনি কি করেন, গড় দৈর্ঘ্যটা বের করে ফেলেন। এটা কিন্তু আমি উপরের অংশের ক্যালকুলেশনটা করতেছি, যে প্রথম অংশ যেটা, এটা প্রথম অংশের ক্ষেত্রে গড় দৈর্ঘ্য LM সমান সমান 150 প্লাস 138/2 এত মিটার। স্যার কত আসে এখানে দেখেন তো, 150 আর 130 মিলে হলো 280, 288, 288, ঠিক আছে, বাই 2 সমান হচ্ছে 144 মিটার। তার মানে এটার আমি গড় দৈর্ঘ্য পেলাম কত, 144। এখন প্রস্থের ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা করে ফেলি। উপরের প্রস্থটা কত আছে, উপরের প্রস্থ বি সমান হচ্ছে 100 মিটার। সেম ভাবে নিচের যে প্রস্থটা আছে, প্রথম চিত্রের নিচের অংশের যে প্রস্থটা, সেটাও বের করে ফেলেন। এটাকে আমি ছোট হাতের বি দিয়ে লিখলাম। তাহলে 100 - 2 ইন্টু এস এর মান হচ্ছে 2 আর ডি এর মান কত 3। ওই যে সূত্র ছিল বি - 2 SD, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। কত আসে স্যার এই জায়গায় বলেন তো, 4 3 4 12, 100 থেকে 12 বাদ দেন, 88, তাহলে 88 মিটার। এখন এই প্রস্থ আর এই প্রস্থের মধ্যে আপনি কি বের করবেন, গড়। এই প্রস্থ এবং এই প্রস্থের মধ্যে আমরা কি বের করবো স্যার, গড় বের করবো। হ্যাঁ, সো আমরা কি করবো এখন, গড় প্রস্থ বের করব। গড় প্রস্থ BM লিখলাম। হ্যাঁ, উপরেরটা কত ছিল 100 আর নিচেরটা কত ছিল 88/2 মিটার। কত আসে স্যার 188/2, কত আসে 94 মিটার। এটা হচ্ছে গড় প্রস্থ। সুতরাং আয়তন, প্রথম অংশের আয়তন এখানে লিখে দেই, প্রথম অংশের আয়তন। অঙ্কটা অনেক বড় হবে, কারণ যেহেতু এখানে দুইটা মেথডের কথা বলছে, আবার দুইটা চিত্র, M × D। সো দৈর্ঘ্য ইন্টু গড়, দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, তাহলে আমাদের গড় দৈর্ঘ্যটা কত আসছে 144। এই যে স্যার 144 ইন্টু গড় প্রস্থ হচ্ছে 94। এই যে স্যার আমাদের 94, আর ডি মানে ডেপ্থটা কত স্যার 3 মিটার। এই যে স্যার আমরা 3 দ্বারা গুণ দিয়ে এককটা লিখে দেবো ঘনমিটার। ক্যালকুলেশন করার পরে যা আসে সেটা হবে আমাদের প্রথম অংশের মাটি কাটার আয়তনটুকু। ঠিক আছে, মাটির আয়তনটুকু আমরা যতটুকু মাটি কাটবো তার ভলিউমটা হচ্ছে এটা প্রথম অংশের ক্ষেত্রে। কথা বুঝাইতে পারলাম? এখন দ্বিতীয় অংশটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন কি করতে হবে স্যার, দ্বিতীয় অংশটা
ক্যালকুলেশন করতে হবে। আপনাকে আমি একটু প্রশ্নটা থেকেই বুঝাই, ঠিক আছে? একটু প্রশ্নটা থেকে আমি আপনাকে বুঝাই। দেখেন, এখান থেকে এই পর্যন্ত কত ছিল স্যার? 150 ছিল, ছিল কিনা? আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রথম অংশ, এটা প্রথম অংশ ছিল আমাদের, নাকি? এখন আমি কিন্তু এই যে দ্বিতীয় অংশ, যে এটা নিয়ে চিন্তা করতেছি, এই যে এই অংশটুকু নিয়ে, ঠিক আছে? আমি যদি একটু অন্য কালার দিয়ে আপনাদেরকে বোঝাই, এই যে এই অংশটা নিয়ে এখন চিন্তা করতেছি আমি, যে এই অংশটা নিয়ে এখন আমি চিন্তা করতেছি। তাহলে এই দ্বিতীয় অংশের দৈর্ঘ্যটা, উপরের দৈর্ঘ্যটা কত হবে এটা আমার বলেন। আমাদের দ্বিতীয় অংশে নিচের যে দৈর্ঘ্যটা ছিল সেটা কত হয়েছিল মনে আছে? আমরা এখান থেকে বের করে আবার আপনাদেরকে দেখাই। উপরের দৈর্ঘ্যটা ছিল 150, তাহলে L - 2SD, তাহলে হচ্ছে 138 আসছিল। হ্যাঁ, তারপর আমি দেখাচ্ছি 2 ইন্টু এস এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে কত 3, 12 বিয়োগ দেন 138, এরকমই আসছিল না আমাদের? তার মানে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কিন্তু হচ্ছে কত? 138 মিটার, এই যে এই পর্যন্ত। এখন এই 138 মিটারই কি স্যার নিচেরটার দৈর্ঘ্য বলেন তো? না কিন্তু স্যার, এই 138 কিন্তু নিচেরটার দৈর্ঘ্য না। কারণ নিচেরটার ক্ষেত্রে দেখেন, এই দিকে আপনি 2 মিটার বাদ দিচ্ছেন, আবার এই দিকেও 2 মিটার বাদ দিচ্ছেন। তার মানে 138 থেকে 2 আর 2 যদি 4 মিটার বাদ দেন, থাকে কত? 134। তার মানে এই 134 মিটার হচ্ছে, 134 মিটারটা হচ্ছে আমাদের এই নিচেরটার উপরের অংশের দৈর্ঘ্য, মানে 2 নম্বর খণ্ডের দ্বিতীয় যে পুকুরটা আছে, মানে দ্বিতীয় যে অংশটা, এই দ্বিতীয় অংশের উপরের দৈর্ঘ্যটা হচ্ছে 134। এটা ধরে ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা যদি এই জায়গার মধ্যে ভুলটা করি, এখন আমরা 138 ধরে ক্যালকুলেশন করে ফেলি, স্যার নগদ কাইট, নগদ জিরো। সো এইটা একটু সেন্সিটিভ বিষয়, একটু মাথায় খেয়াল রাখতে হবে যাতে আমরা এই ভুলটা না করে ফেলি। তাহলে আমরা এখানে উপর অংশ দৈর্ঘ্য ধরবো 134, ঠিক আছে, 2 নম্বর চিত্রের ক্ষেত্রে। সো আমাদের 2 নম্বর চিত্রটা এখন একটু আমি এখানে ড্র করে নিই। এইখানে কিন্তু 2 মিটার গেছে, এইখানেও 2 মিটার গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কত? 1/2/1 তার মানে এটাকে যদি সমস্ত ভাঙাই দেন, 2 কে 2, 2 আর 1 3, সো এটাকে আপনি চাইলে 1.5 লিখতে পারেন। হ্যাঁ, বা 3/2, একই কথা। এই ক্ষেত্রে আমাদের এস এর মান হচ্ছে এই যে 1.5। আর এটার গভীরতা কত আছে? গভীরতাটা দেখেন তো, গভীরতা দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে? গভীরতাটা দেওয়া আছে কত? 2 মিটার, এই যে এইটুকু হচ্ছে গভীরতা, এবং ডি এর মান হচ্ছে 2 মিটার। সো এখন আমরা এই উপর অংশের দৈর্ঘ্যটা কত বলছিলাম এটাকে বলেন তো? এই যে এইটুকু 134। কেমনে বের করছি দেখেন, এটা এখানে লিখে দিবেন। দ্বিতীয় অংশ, এখন আমরা বের করতেছি দ্বিতীয় অংশ। আচ্ছা, উপরের অংশের দৈর্ঘ্য L = 138 বিয়োগ 2 ইন্টু 2, মানে এই যে এই সাইড দিয়ে 2 গেছে আর এই পাশে 2 গেছে, এই তো। তাহলে কত হয়? 134। এটা হচ্ছে এখন আপনার উপরের অংশের যে দৈর্ঘ্যটা আছে, এই যে এটা, এইটুকু, এই যে এখান থেকে এই যে পর্যন্ত। তাহলে নিচের অংশের, মানে যে এইটা কত আসে? নিচের অংশের দৈর্ঘ্য B = সরি, এটা ছোট হাতের লিখি, L - 2SD, সূত্র তো আমি জানি, এত মিটার। সো কত আসে এখানে বলেন তো স্যার? 134 - 2, এস এর মান হচ্ছে 1.5, এস এর মান হচ্ছে কত? 1.5 ইন্টু ডির মান কত স্যার? 2 মিটার, ঠিক আছে? ডির মান কত? 2। কত হয় বলেন তো স্যার? এখানে হয় 3, 3 তে গুণে হচ্ছে 6, 134 থেকে 6 যদি বাদ দেন, 128 মিটার, 128। এখন উপরের অংশের প্রস্থ, একই ক্যালকুলেশন, উপরের অংশের প্রস্থ। স্যার প্রস্থ মানে কত পাইছিলাম আমরা? 88, মনে আছে? ঠিক আছে, এখন যদি এটাকে প্রস্থের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে এরকম হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল 88 মিটার, ঠিক আছে?
নিচের অংশের আমরা এই যেখানে বের করছি, আপনি দেখেন চাইলে কোথায় যেন বের করলাম, এই যে স্যার পুকুরের নিচের অংশের যে প্রস্থটা ছিল সেটা ছিল কত 88, তার মানে এখান থেকে এই পর্যন্ত ছিল 88। এখন এই দিকে 2 বাদ যাবে, এই দিকেও 2 বাদ যাবে, তাহলে এই অংশটার দৈর্ঘ্যটা কত পাচ্ছেন আপনি বলেন তো? 84 না? 2 2 4 বাদ দেন, তাহলে উপরের অংশের প্রস্থ b সমান সমান কত আসে? 88 - 4, একবারে লিখে দিলাম, সো 84 মিটার। আচ্ছা, এরপরে উপর নিচের অংশের প্রস্থ, এটাকে আমরা স্মল বি দ্বারা লিখি, সো 84 মাইনাস 84 থেকে ক্যালকুলেশন করবেন কিন্তু এই দ্বিতীয় অংশের ক্ষেত্রে, তাহলে 84 মাইনাস 2sd মাইনাস 2sd, তাহলে এই যে স্যার সূত্রের 2s এর মান হচ্ছে 1.5 ইন্টু আর d এর মান হচ্ছে কত স্যার 2, কত আসে স্যার বলেন তো? 84 মাইনাস 3 3 দুগুণে 6, কত আসে স্যার এখানে? 78 মিটার, 78 মিটার। তাহলে এখন থেকে আপনি এখান থেকে গড় প্রস্থ এবং গড় দৈর্ঘ্য দুইটি বের করে ফেলেন। গড় প্রস্থ এবং গড় দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য LM সমান সমান কত পাইছেন দৈর্ঘ্য বলেন তো? উপরে ছিল কত 134 আর নিচে কত ছিল স্যার 128, 2 দ্বারা ভাগ দেন, একটা মান তো আপনি পাবেন নাকি? কত আসে স্যার একটু ক্যালকুলেশন করেই ফেলি। হ্যাঁ, তাহলে এখানে হবে 8 4 12, 12 হচ্ছে 2, হাতে 1, 3 3 6, 1 আর 1 2, তার মানে এখানে হবে 131 মিটার। ঠিক আছে, 131 মিটার। আচ্ছা, সেম ভাবে গড় প্রস্থ BM সমান সমান কত আসছে? প্রথমত আসছে 84, তারপর আসছে কত 78/2 মিটার। কত আসে স্যার এখানে দেখেন তো? 8 4 12, 12 2, 7 আর 8 হচ্ছে 15, 15 আর 1 হচ্ছে 16। ও তাহলে এটা কত হবে? 81 মিটার। গড় দৈর্ঘ্য পাইছেন, গড় প্রস্থ পাইছেন। স্যার এখন আপনি আয়তনটা বের করে ফেলেন তো। এখন আপনি কি বের করতে পারবেন? আয়তন। তাহলে 2 নাম্বার অংশের বা দ্বিতীয় অংশের আয়তন B is equal to AM into D. সো গড় দৈর্ঘ্য গড় প্রস্থ, গড় দৈর্ঘ্য হচ্ছে 131, গড় প্রস্থ কত 81, ডির মান হচ্ছে কত স্যার 2, এত ঘনমিটার। তো এইখানে তো একটা মান পাবেন, এই মানটা আর ওই যে প্রথম অংশের যে আয়তনটা পাইছিলাম না, ওইটা হচ্ছে এটা B2 আর ওটা ধরেন B1, তাহলে মোট আয়তন B is equal to B1 plus B2। এই যে উপরে যে আমরা B1 পাইছিলাম না ওই জায়গায়, তো ওই ক্যালকুলেশনটা আর এই ক্যালকুলেশনটা দুইটা যোগ করে দিবেন, দ্যাটস এনাফ। ওই ক্যালকুলেশন এবং এই ক্যালকুলেশন দুইটা যোগ করে দিবেন। এই যেটা হচ্ছে স্যার আপনাদের B1, আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে, এটা হচ্ছে আপনাদের B1, এই যেটা, এটা B1। তাহলে এখান থেকে আপনারা যে মানটা পাবেন, এই যে এখানে যে মানটা পাবেন সেই মানটা আর এখানে যে ক্যালকুলেশন করে যে মানটা পাবেন, এই দুইটা যোগ করলেই যে ভলিউমটা আসবে সেটাই হচ্ছে স্যার আমাদের ওই যে পুকুরের কথাটা বলছিল, এই যে স্যার এই পুকুরটার মাটি কাটার পরিমাণের হিসাব। বুঝতে পারছি? সো এটা গেল শুধুমাত্র কোন সূত্রের সাহায্যে? এই যে স্যার এই সূত্রের সাহায্যে, মধ্য প্রস্থচ্ছেদের যে সূত্র আছে সেইটার সাহায্যে আমরা নির্ণয় করছি। আরেকটা তো বাকি আছে, কি বাকি আছে? এই যে প্রিজময়ডাল সূত্রের সাহায্যে। এটা তো সহজ, অটোমেটিক্যালি বের করা যাবে। চলেন এখন আমরা এটার সাহায্যে বের করি। আচ্ছা, এটা এক পাশে থাকুক, আমাদের ছোট করে রাখি, কোনো কিছু প্রয়োজন পড়লে এখান থেকে নেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। আমরা এই বর্ডারের পাশে ওই 2 নম্বর নিয়মটাতে সলভ করব, যেটাকে বলছে আমাদের প্রিজময় ডালের যে সূত্রটা আছে, প্রিজময় ডাল এর সূত্রের সাহায্যে এখন আমরা করব।
তো এটার ক্ষেত্রে সেম দুইটা অংশ ভাগ করে আমাদের করতে হবে। এরকম ছিল আমাদের, এটা হচ্ছে তীর, এখানে এরকম, এখানে 2 মিটার, তারপর এরকম, তারপর আবার এরকম। ঠিক আছে, না চিত্রটা ভালো হইলো না, চিত্রটা একটু ভালো করে অঙ্কন করা দরকার, যেহেতু আপনাদেরকে বোঝাচ্ছি। খেয়াল করেন, এটা তীর, তারপরে এরকম, এখানে আবার 2 মিটার এরকম, এই যে 2, এই যে ডাল, এই যে তীর, এটা হচ্ছে তীর। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত 150। এটা চিত্র আগে দেখাইছিলাম আমি, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। আর এখানে ডি হচ্ছে 3, আর এটা হচ্ছে 2:1। আচ্ছা, প্রথম অংশ নিয়ে ক্যালকুলেশনটা করি, তার পরবর্তীতে দ্বিতীয় অংশটা আমাদের দেখা যাবে, সমস্যা নেই। তো এটার সাহায্যে আয়তন বের করার সূত্রটা কি? d/6 ইন্টু a1 প্লাস a2 প্লাস 4am। a1 মানে উপর অংশের ক্ষেত্রফল, a2 মানে নিচের অংশের ক্ষেত্রফল, আর am মানে গড় দৈর্ঘ্য আর প্রস্থ দ্বারা যে ক্ষেত্রফল আছে সেটা। তো এখানে আমি জাস্ট a1 a2 বের করে দেখাচ্ছি। আপনারা দেখেন, এখানে a1, এটার দৈর্ঘ্য হচ্ছে 150, প্রস্থ কত 100, তার মানে 150 আর 100 মিলা হবে কত 15,000। এই যে a1 পাইলাম কত 15,000 বর্গমিটার। সেম ভাবে a2 আমরা এই দৈর্ঘ্যটা বের করছিলাম, কি মনে আছে? 138, ওই যে এখানে বের করছে দেখেন, না সরি কত, হ্যাঁ এই যে নিচের অংশের দৈর্ঘ্য কত 138, তাহলে এইটা কিন্তু 138, নিচের অংশের দৈর্ঘ্যটা কত পাইছি আমরা 138, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 138, আর প্রস্থ কত পাইছিলাম স্যার? এই ক্ষেত্রে আমরা প্রস্থটা কত পেয়েছিলাম, নিচের অংশের প্রস্থ, এই যে নিচের অংশের প্রস্থটা আমরা পেয়েছিলাম হচ্ছে 88, 88 মিটার। ঠিক আছে, তাহলে এই যে আমাদের 88, গুণ করবেন যত আসে এখানে, এটা হবে a2 এর মান। তারপরে আরেকটা কি আছে, am আছে, তাহলে এমটা কেমনে বের করব? গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ দ্বারা। এখানে লেখেন গড় দৈর্ঘ্য মানে lm এর মান, আর এখানে লেখেন গড় প্রস্থ মানে bm এর মান। এগুলো আমি অলরেডি বের করে দিয়েছি আপনাদেরকে। 150 আর এই যেটা যোগ করে ভাগ করলাম কত আসলো স্যার 144, এটা হচ্ছে lm এর মান, ওইখানেও লেখা আছে। আর এটা কত আসছিল জানি আমাদের, এই যে এখান থেকে লেখা আছে গড় দৈর্ঘ্য, এবং এখানে আমরা বের করছিলাম এই যে গড় প্রস্থ কোথায় 88, সো গড় প্রস্থ, এই যে গড় প্রস্থ কত 94, ঠিক না? গড় প্রস্থ কত 94, তাহলে এই যে স্যার আমাদের 94, একটা মান আসবে কিনা এই সূত্রটার মধ্যে জাস্ট a1 a2 এবং am এর যে ক্যালকুলেশনটা পাবেন লিখবেন, হিসাব করবেন, যা আসবে সেটা হচ্ছে প্রথম অংশের আয়তন মানে b1 এর মান। আমি আশা করি আপনারা ক্যালকুলেশনটা করতে পারেন, আমার কাছে ক্যালকুলেটর থাকলে আমি ক্যালকুলেশন করে দিতাম, সো এটা আপনারা একটু নিজেরা ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে, তার প্রথম অংশের চিন্তা এখন আমাদের বাদ, প্রথম অংশ তো বের করে ফেললাম, এখন আসেন দ্বিতীয় অংশের চিন্তায়। দ্বিতীয় অংশটা কি বলছিল স্যার? এই যে স্যার আমাদের এইটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা ছিল দ্বিতীয় অংশ। আমি যদি এটা একটু বড় করে অঙ্কন করি স্যার, এই জায়গায় ধরুন এইটুকু আমি মুছে ফেলি। এখন আসেন দ্বিতীয় অংশটা, তো দ্বিতীয় অংশটা কেমন থাকবে? এরকম, এখানে 2 যাবে, এখানে 2, আর গভীরতাটা ছিল 2 মিটার, হ্যাঁ, আর এখানে ছিল কত 1.5:1। আমি সমস্ত লিখলাম না, সরাসরি লিখে দিলাম। আচ্ছা, সো এখান থেকে এই পর্যন্ত ছিল কত 138, তো এখান থেকে 2 যদি বাদ দেন, এখান থেকে 2 বাদ দেন, তাহলে এই দ্বিতীয় অংশের দৈর্ঘ্য হচ্ছে এই যে এইটুকু, এটা কত হবে 134, এটা আমি বের করে দেখাইছি। এটা যদি 34 হয় তাহলে এটা কত হবে? 134 থেকে কত বাদ যাবে? এই যে 134 মাইনাস 2sd, তার মানে এই যে 2s হচ্ছে 1.5 ইন্টু 2, তার মানে 3 দুগুণে 6, তাহলে কত হয় 128, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 128। ঠিক আছে, সেম ভাবে আমরা প্রস্থ বের করছি, সব বের করছি, আমরা প্রথমটাতে বের করছিলাম। তো এখান থেকে আপনি a1 বের করেন, তো দৈর্ঘ্যটা এখানে কত 138, সরি 134,
ইনটু, আর আমরা প্রস্থ কত পেয়েছিলাম, যদি একইভাবে ক্যালকুলেশন করেন আমাদের প্রস্থটা ছিল কত, যে এখান থেকে এই পর্যন্ত প্রস্থটা ছিল 88, তো দুই দিকে যদি 2 বাদ দেন আপনি তাহলে কত হবে, 84 হবে। স্যার এই যে এখানে লিখেন 84 বর্গ মিটার, এটা A1, তারপরে A2। এখন এটা কাজ হবে কি নিচের অংশ দ্বারা, তো নিচের অংশের দৈর্ঘ্য আপনাকে বের করে দেখাইলাম কত আসে, 128 ইনটু, তো নিচের অংশের প্রস্থ তো আপনি বের করতে পারেন, 84 থেকে খালি 6 বাদ দেবেন কত আসবে, 78, তাহলে এই যে স্যার 78। তারপরে এম কেমনে বের করবেন, গড় দৈর্ঘ্য ইনটু গড় প্রস্থ দ্বারা, আমরা বের করছি না বলেন তো, এই দুটো যোগ করেন 2 দ্বারা ভাগ করেন, কত ছিল 131 আসছিল তাই না, 131 আসছিল মেবি, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে কত আসছিল, 81, গুণ করেন একটা মান পাবেন। তারপর আয়তন বের করার সূত্রটা, b is equal to d/6 into a1 plus a2 plus 4am, মানগুলো বসাই দেন, যা আসবে সেটা হচ্ছে আপনার v2 ভ্যালু। তারপরে স্যার আমরা যে আগে কি পাইছিলাম, v1 পাইছিলাম, মানে যে প্রথম অংশের যে আয়তনটা ছিল সেটা পেয়েছিলাম, এখন আমরা এখানে কি পাইলাম, v2 পাবো এখান থেকে, তারপর আমরা টোটাল ক্যালকুলেশনটা যোগ করে দেবো, অর্থাৎ v1 প্লাস v2। তাহলে এটাই হবে আমাদের প্রিজময়েডাল সূত্রের সাহায্যে টোটাল ভলিউমটা বের করা। সো আশা করি আপনারা প্রত্যেকেই আজকের এই ক্লাসের মাধ্যমে মাটি কাটার যে ক্যালকুলেশন রিলেটেড ম্যাথগুলা যদি কোনো দিন পরীক্ষা আসে, চোখ বন্ধ করে সেগুলো আনসার করতে পারবে, যারা এই ক্লাসটা মনোযোগ সহকারে করেছেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সামনে অন্য একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।